নামাজ পড়েন। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত, যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এই ডিটেলসটা বলেন না। আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে এটা দোয়া পড়ে। তো ওনাদের মতো তাকে দেখে এটা কেন করেন? হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা। তো তাহলেই মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কারণ আউট অফ নো অ্যাপ তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নেই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন, মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে, যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুঁয়ে দাও। এই ইমাম সাহেব তো অনেকেই তো এরকম কেস অনেক দেখে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার? ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা। তিনি আবার জিজ্ঞেস করলেন আপনারা কোথাকার? তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন? হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠল আমরা আপনার বাড়ি যাব, ও মাই গড! আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে লাশ কিসের? তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গুডনেস! তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, এটা চমৎকার একটা ঘটনা। এটা তো অন্য আমার খুব ভয় লাগছে, দেখো আমাকে ভয় দেখাইও না বা নিজেরাও ভয় পেও না। তোমরা যদি কোনো কিছু জানো, আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানি নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল। রাসেল ভাই পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ করে। মানে ওনার কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল আপনি আমাদের সাথে চলেন। হুম। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তুমি বলো তোমরা কোনো ক্ষতিকিরি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল। ফজরের আজান যখন পড়ে গেল, তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নেন না। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করা কিছুক্ষণ পর, তিনি দেখতে থাকলেন মানে অন্ধকারের মধ্যে তিনি যতটুকু আলো, মানে ফজরে আজান পড়ার পর হালকা আলো চলে এসছে, তখন তিনি দেখতে পারে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে। এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল, ভয়েস তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেল সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় ৩ ঘন্টার মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল ৮টার দিকে তারা বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্পেথি সেদিন বুঝে নাই। সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়াই ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায়, তিনি তো সব ঠেলে, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায় যখন সবাই আদর করছে। হঠাৎ করে আদর করছে কেন? হঠাৎ করে তার মাথায় হাত তুলে তোমার জড়াই ধরছে কেন? বুঝে যায় যে বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায় দেখে যে উঠানোর মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে। লাশটা ফোলা এবং ফাঁপা। তো তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারি না। আমার সাথে যেহেতু ঘটনাই শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা পাপা কেন, ফাঁপা কেন থাকবে? আমি তো জ্বর দেখে কথা না। হ্যাঁ, সেটাই, ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গিয়েছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গিয়েছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপতে দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, ১৪ বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি ফজরে যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয় এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরা পুকুরটা খুঁজে পায় না, ৩-৪ জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজ আজান নামাজে শেষ হওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে, একা একা। তো পরে লাশটা উঠানো হয়। তো বুঝতেই পারছিল যে আসলে লাশ, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গিয়েছিল, খুঁজে পায় না, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় রাসেল ভাই। তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই দাফনের কাপড় পেঁচান, নিজেই দোয়া পড়েন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সেই ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম, নাকি আমি গেলেই মরতাম? তার কোশ্চেনটা সবসময় তার নিজের কাছে এইটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলো তো পেতাম। আমি থাকলে হয়তোবা সে পানিতে ঝাঁপ দিত না। জীবনে দুঃখটা থেকে গেছে। এই দুঃখটা আছিল, এখনও পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে হয় ভুল হবে রাসেল ভাই। আমি উনার কাছ থেকে যখন ঘটনাটা নেই, তো অনেক দিন আগে, প্রায় ১০ দিন আগে, গত ৩ দিন আগে মারা গেছে, বয়স অনেক হয়েছিল। হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন তিনি, ফোন দিয়ে বললেন যে আলী হাসান সাহেব মারা গেছেন ৩ দিন আগে। রাসেল ভাই আমি এখানে আসছি না আজ থেকে ৩ দিন আগে। আচ্ছা। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। একটা বড় ঘটনা দিয়ে শুরু করতে চাই।
সো আমরা একটা ঘটনা শুনে আসি। থ্যাংক ইউ ভাই। হ্যাপি লিসনিং। নিউ ইয়ার। এই ঘটনাটা শেয়ার করব হচ্ছে পুরান ঢাকার ঘটনা। রাসেল ভাই উর্দু রোডের ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন মাসুদ ভাই। উনি পুরান ঢাকাতেই জব করেন। আমি দেখলাম যে আপনি কথা বলছেন। উনি অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে পুরান ঢাকায় গিয়েছিলাম। আ একটা মানে অনেকদিন ভৌতিক ঘোরাঘুরি হয় না? ভৌতিক গল্প কালেক্ট করতে এসবে। তো তখন মাসুদ ভাই কাহিনীটা শেয়ার করেন আরকি। উনার কাজিনের ঘটনা আরকি। আচ্ছা, তো ঘটনায় চলে যাই রাসেল ভাই। জি। আচ্ছা, তো মাসুদ ভাইয়ের এক কাজিন হঠাৎ করে মারা যায় আরকি। তো উনি কাহিনীটা শোনেন, ওনার কাছে মানে ফোন কল পান, ওনার এক কাজিন মারা গেছে। আর এই কাজিন মারা যাওয়ার পর উনি সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরপরই উনি রোডে চলে যান ওখানে আচ্ছা। দেখার জন্য। তো উনার সাথে একটা বন্ধুকে নিয়ে উনি যান। তো যখন এই বাসাটার সামনে থামেন, বাসাটাকে কেমন জানি প্রথমেই কেমন নীরব নীরব একটা ভাব লাগছিল। আর উনার কাছে পুরা বাড়িটাই মনে হচ্ছে যে একটা থমথমে ভাব বিরাজ করছে আর। তো বাসার নিচে মোটরসাইকেল রেখে উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে বাসায় ঢুকেন আরকি। ৩ তলা বাড়ি। তো যখন সিঁড়িতে উঠছে, ওই সময়টায় উনার শরীরটাতে মনে হচ্ছে যে একটা ঝিম করে একটা মনে হয় কিছু একটা মানে লাইক আমাদের যেমন অনেক সময় দেখা যায় গুজবাম্প হয়, লাইক এরকম একটা ভাব হয় এবং পুরো শরীরটা ওনার ঝিম করে ওঠায়, ভারী হয়ে যায়। তো উনি সিঁড়িতে উঠছে, উনার কাছে মনে হচ্ছে যে বিশাল ক্লান্ত উনি, হ্যাঁ? মানে ঘুমিয়ে পড়বেন এরকম একটা ব্যাপার। আচ্ছা। এরকম করে উপরে উঠছেন উনি আর সাথে তার বন্ধু। তো উনি ওনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে, "তোর কি কোনো ইফেক্ট হচ্ছে? মানে আমার খুব খারাপ লাগতেছে কেমন জানি।" তো বন্ধু বলে, "না, আমার তেমন কিছু লাগতেছে না।" যাই হোক, তো উনি নিজেকে মনে করেন যে উনি হয়তো টায়ার্ড বা কিছু একটা বা উনার কোনো কারণে খারাপ লাগছে। তো উনি বাসায় উঠে যান। তো উঠে যেয়ে দেখেন যে যথারীতি মানুষ মারা গেলে বাসায় যেমন হয়, মানুষ কাঁদছে এবং উনার সেই কাজিনটাকে মানে শুয়ে রাখা একটা ইসের উপর, খাটির উপরে। তো উনি একসময় দেখছেন যে অনেকেই কাঁদছেন আরকি। এর মধ্যে আজকে ম্যাক্সিমাম ঘটনারই পুরান মানুষের ঘটনা। এটা কোইন্সিডেন্ট, কিন্তু ভাল লাগছে। তো উনি দেখছেন যে ওনার ফুপুরা কাঁদছে। তার মধ্যে একজন বলছে যে বিলাপ করে যে একা থাকতে চাইতো না, ওর বলতো ওর ভয় লাগতেছে। এরকম উনি কথাগুলো ওনার কানে যায়, বাট উনি জিনিসটাকে আসলে তখন খুব একটা আমলে নেন না। তো উনি মানে ওই লাশটা দেখতে চান আরকি। আচ্ছা। লাশটা দেখতে চান, তো লাশের মুখের উপর থেকে আপনার কাপড়টা নামায়, গলা পর্যন্ত আরকি যতটুকু দেখায়। তো উনি খেয়াল করে হঠাৎ করে একটু উনার কাছে জিনিসটা অড লাগে বা একটু ডিফারেন্ট লাগে যে পুরা লাশের মুখটা নীল রং বর্ণ ধারণ করছে। যদি উনি শুনছে যে আপনার এই মৃত্যুটা হয়েছে স্ট্রোক করে, হ্যাঁ, স্ট্রোক করে মারা গেছে। এরকম হওয়ার কথা না। এটা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো বিষের প্রভাবে বা এরকম কিছু একটাতে হয়, থিংস লাইক দ্যাট। বাট লুকস অড আর কি, নীলবর্ণ এবং ঠোঁটটা কালচে, এবং উনার কাজিন নাকি সিগারেটও খেত না, বয়সও তেমন বেশি না। যাই হোক, তো উনি দেখে একটা মোটা ধাক্কার মতো খায়। তো এই অবস্থায় উনি এবার ফিরে আসতে থাকে, ওনার মাথার মধ্যে ওরকম জিনিসটা ঘুরছে এবং বেশ ওনার শরীরটা ভারী হয়ে গেছে আর কি। তো উনি নিচে চলে আসে, এসে যখন ওনার বাইকটা স্টার্ট দিতে যায়, দেখে যে বাইকে মানে আপনার কোনোই নাই, পাওয়ার নাই। মানে এমনকি চাবি ঢুকানোর পরে বাইকের মানে আপনার এই ড্যাশবোর্ডে লাইট জ্বলতেছে না, সব কিছুই মানে পুরোপুরি এটা ডেড। তো উনি একটু আগে চালায় আসছি বাইকটা, ওয়েল মেইনটেইন বাইক, সবসময় উনি এটা মেইনটেইন অবস্থায় রাখে, এরকম করে পুরো মানে ইলেকট্রিক্যালি শাটডাউন সাধারণে পড়ে না বাইক। তো দেখে পুরো ইলেকট্রিক্যালি শাটডাউন এবং বাইকটা বেশ মানে হয়ে গেছে, মানে কোনো শব্দই পড়ছে না। আচ্ছা। তো উনি এই অবস্থায় ওনার বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে ওই যেই গলিটাতে মানে ঘটনা ঘটছে সেটা থেকে যখন বের হয়ে আসে বাইকটা নিয়ে ঠেলে এসে, তো উনি কি মনে করে ওনার খুব ক্লান্ত লাগতে থাকে, এই অবস্থায় উনি বাইকটা স্টার্ট দেয়। আরেকবার করে তাকে সাথে সাথে মানে বাইকটার মানে চাবি ঘোরার সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে এবং বাইকটা স্টার্ট হয়। আচ্ছা। তো জিনিসটা ওনার কাছে খুব মানে খারাপ লাগে এবং ওই দিন রাতে যখন বাসায় ফিরে আসে তখনও তার এরকমই খারাপ লাগতে থাকে, মানে শরীরটা ভার হয়ে আছে, কেমন যেন ডিফারেন্ট, এবং কিছু দুঃস্বপ্নের মতো দেখে রাতে ঘুমের মধ্যে। তো পরদিন, ওই দিন আর জানাজা হয়নি রাসেল ভাই, পরের দিন রাসে জানাজা হবে। তো উনি ওই বাসায় ফেরত যায় আর কি, বাসায় ফেরত যায় এবং যে ওনার আরেক কাজিনের সাথে ওই জানাজা পড়ার পর ওনার এক কাজিন বলতেছে যে ওই অমুক ভাই আর কি, যার নামটা গোপন রাখতে বলছে উনি, যে উনি আমাকে বলতেছিল আমি যদি ওনাকে ছেড়ে না যেতাম তাহলে আজকে হয়তো উনি মানে ওনার এরকম হতো না, এরকম কিছু একটা বলতেছে। আচ্ছা। তো মাসুদ ভাই খুব কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করে যে কি ছেড়ে যেত না, মানে বুঝলাম না। তখন বলে যে আসলে ঘটনাটা কি, যে ওনার ফ্যামিলিতে একসাথে থাকতো, ওয়াইফ এবং বাচ্চা, এবং তারা দেশের বাড়ি গেছিল। উনি খুব ভয় পেত একলা। তো এই কারণে আমি ওনার সাথে ওই দিন রাতে ছিলাম, যেদিন মারা যায় তার আগের দিন রাতে। তো রাতে আমরা ঘুমায় আসি, একটা পর্যায়ে মানে লাইক ভোর রাতের দিকে আমি আর কি একটু বাথরুমে যাব, তাই আমি মানে একই রুমে ছিল বিছানা, তো আমি চাদরটা খুলে উঠতে গেছি বিছানা থেকে, কাজে আমি বুক সমান নামাইছি চাদরটা। এই সময় আমি তাকায় দেখি যে বিছানার মধ্যে ওই যে ভাই যিনি মারা গেছেন উনি শুয়ে আছেন সমান হয়ে,
এবং ওনারই আরেকটা ভার্সন কপি ওই বিছানার মধ্যে বসে আছে, বসে যে উঠছে তার দিকে তাকায় হাসতেছে মিটিমিটি, মানে একটা হাসি মতো ঠোঁটের মতো। এটা দেখে নাকি সে খুব ভয় পেয়ে যায়, মানে কল্পনা করলে তো ভয় লাগে, হ্যাঁ। এবং এটা দেখে ওই যিনি শুয়েছিলেন সে খুব ভয় পেয়ে যায় এবং সে পরে কি সাথে সাথে চাদরটা আবার গায়ের মধ্যে টেনে নিয়ে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে আর উঠে না। তো ঠিক উনি ওইভাবে শুয়ে থাকে, কখন ঘুমায় যায় ঠিক নাই। এখন সকালবেলা উনি তাড়াতাড়ি উঠে ওই যিনি মারা গেছেন তাকে কোনো মতে ধাক্কা দিয়ে বলে কি যে আমি গেলাম বাসায়, বলে চলে যায়। এবং ওই দিনই নাকি ঘটনাটা পরে শুনে বিকালের দিকে যে মারা গেছে। আচ্ছা। এবং ওই লাশটা যখন নিয়ে গেছে হাসপাতালে, তারা তো পরে ডিসকভার করে যে এখানে মারা গেছে। হাসপাতাল যখন নিয়ে যায়, হাসপাতালে বলে যে এখন মরেনি, মারা গেছে অনেকক্ষণ আগে। আচ্ছা। তো পরে উনি নাকি চাচার কাছে জিজ্ঞেস করে যে মানে আপনারা এই বাসাটা নতুন উঠলেন, মানে এরকম ঘটনা। তো বলে এই বাসায় ওঠার পর থেকে আমাদের যত সমস্যা শুরু হয়েছে, এই বাসায় আগে যার থেকে কিনছি বাড়ির মালিক, এর মেয়ে এখানে মানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। এবং মানে এমনি দুনিয়ার সমস্যা হতো, এখন মানে তার ছেলেটা মারা গেল আর কি এখানে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই একটা কথা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নেক্সট স্টোরিটা শেয়ার করবার পূর্বে আপনাদের একটু ডিস্টার্ব করব। আসলে স্টুডিওতে ঢোকার পরে মোবাইল ফোন তো চালানো যায় না। মাম্মার আজকে বার্থডে, একটু উইশ করে। হ্যাপি বার্থডে আন্টি, আপনাকে অনেক অনেক জন্মদিন। হ্যাপি বার্থডে মা। আমি আসলে তখনই বলতে আমি ভুলে গেছিলাম, সরি রাসেল ভাই। নো প্রবলেম, নো প্রবলেম। আসলে অনেক অনেক শুভকামনা আপনার জন্য নতুন বছর। হ্যালুসিনেশন হতে পারে, তাদের রং ধারণা হতে পারে, তাদের ভুল ধারণা হতে পারে, কিন্তু দুজন একসাথে দেখার কথা না। ফলে একজন দেখবে যে আগে অ্যাফেক্টেড হয়েছিল, সে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, সে দেখতে পারত, কিন্তু দুজন একসাথেই দেখে। এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে এবং যে হুজুরটা এসেছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে, আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলেন, আপনাদের জন্য ভালো হবে। বাসাটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ওই ইফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে। এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার পড়ে, ভালো ইফেক্ট পড়ে। তো রাসেল ভাই, এইটাই ঘটনা ছিল যে তারা ওই বাড়িতে এই কয়েকদিন, প্রায় ১.৫ মাস যে কয়দিন ছিল, সেই কয়দিনে ১.৫ মাস খুব ভয়ে ছিল এবং এই কন্ডিশনগুলো তাদের সাথে কয়েকবার ঘটে যায়। অনেক ধন্যবাদ আলিফ আপনার ঘটনার জন্য আপনাকে। এবং শুনে আসি আমরা নেক্সট স্টোরিটা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে স্মৃতির বলা কাহিনী। স্মৃতিদের ফ্যামিলিতে আসলে অনেক বড় একটা ফ্যামিলি, আর ওদের ফ্যামিলিতে আপনার রেষারেষি আছে, মানে পার্টি নিয়ে বেশ বড় একটা রেষে আছে। তো ওদের ফ্যামিলিতে ওর বাবা ছিল সবচেয়ে বড় ফ্যামিলির মধ্যে, এবং মানে যখন প্রপার্টি ভাগাভাগি হবে তখন সেই ক্ষেত্রে আর কি ওদেরই ছেলে মেয়েদের মধ্যে আর কি মানে বন্টনটা ওভাবে হবে, এরকম কিছু ব্যাপার-স্যাপার আছে। তো যাই হোক, তো ওরা ২ বোন আর কি, ওরা ২ বোন। তো ওর বাবা-মার খুব ইচ্ছা ছিল যে ওর যখন বড় বোন হয় আর কি, প্রথম বোনটাই যাতে ছেলে হয়, তাহলে তাদের প্রপার্টি বন্টনে কিছু সুবিধা হতো আর কি, যেটা মানে হয় অনেক ফ্যামিলিতে। তো সেরকম। তো এখানে যেটা হয় যে ওর বড় বোন তো বড় বোনই হয়। তো কিন্তু বড় বোন হওয়ার আগে ওর আম্মুকে ফ্যামিলির কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, এবং সেইটা করার ফলে যেটা হয় যে উনি যখন নাকি ওকে পেটে নিয়েছিলেন তখন কিছু সমস্যার সম্মুখীন হন, এবং ওর বড় বোন হওয়ার সময় থেকেও কিছু প্রবলেম উনি দেখতেন। এবং মানে ওই যে আপুটা ছিল, সেও ছোটকাল থেকে অনেক কিছু ফেস করে আসছে, এবং মানে তার সাথে অনেক উদ্ভট জিনিস ঘটে লাইফে। এর মধ্যে কিছু জিনিস যেমন উদাহরণ দিলে বলা যায় যে যখন ওর বড় বোনটা জন্ম হয়, পেটে ছিল, তখন তার আম্মু কোথাও হাঁটলেই, একটু অন্ধকার কোথাও গেলেই একটু কালো বিড়াল দেখত, এবং দেখা যেত যে মানে ওনাকে প্রায় স্বপ্নের মধ্যে ভয় দেখাতো বিভিন্ন জিনিসের। তো বাচ্চা হওয়ার পর যেটা হয় যে ছোটকালে যেই মানে যখন নাকি ওর বড় বোন বেশ একটু বড় হয়ে যায়, মানে স্কুল কলেজ লেভেলে পড়ে, তো সেই সময়কার ঘটনা রাসেল ভাই, ওদের বাসার মধ্যে এরকম একটা ব্ল্যাক ম্যাজিক মানে করার জন্য, তাকে জাদু করার জন্য একটা ট্রাই করা হয় কি, তাদের ফ্যামিলি থেকে তার এক কাজিন মানে তাদের বাসায় একটা গিফট নিয়ে আসে। গিফট হচ্ছে একটা পুতুল। আর পুতুল গিফট করাটা একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে, বাট যেহেতু এটা একটা বার্থডে গিফট ছিল, তো সে এটাকে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তো সেটা সে অ্যাকসেপ্ট করে নেয় এবং বাসায় রেখে দেয়। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যেটা মানে আমি বলতেছি, সেটা হচ্ছে যে পুতুলটা হচ্ছে ইট ওয়াজ লাইক এ কাইন্ড অফ টাকি, যেটা হচ্ছে আপনার এই যেটা দিয়ে মানুষকে কন্ট্রোল করে আর বিভিন্ন রকম ক্ষতি করে আর কি। তো এই পুতুলটা রাতের বেলা যখন ওখানে ওদের বাসায় রাখা থাকত, এ বাসার মধ্যে উদ্ভট জিনিস ওই জায়গাটায় ঘটত রাসেল ভাই।
যেমন দেখা যেত যে ওরা যেখান থেকে হাঁটতেছে ওখানে মানুষের কথাবার্তা শোনা যেত, ধোঁয়াটে অবয়ব দেখা যেত, এবং ওর বোনের কিছু কিছু সিমটম মানে ক্ষতি হওয়া শুরু করলো। যেমন অসুস্থ হয়ে যেত, জ্বর এসে যেত, বিভিন্ন রকম সমস্যা হয়ে যেত, এবং রাতের বেলা ওর বোন একটা স্বপ্ন দেখত। স্বপ্নটা হচ্ছে যে কুৎসিত কোনো মানুষ, ইটস লাইক হাত পা অনেক বড় বড়, এরকম কিছু একটা এসে তার বিছানার দিকে উবু হয়ে থাকত। তাকে ভয় দেখানোর চেষ্টা করত, মুখের দিকে তাকায় ঘুমের মধ্যে, এরকম কিছু জিনিস। তো এরকম অবস্থাতে একদিন যেটা হয় যে ওনারা একটা নিয়ে আসেন, আপনার হুজুর নিয়ে আসেন, এই জিনিসগুলা নিয়ে প্রবলেমগুলা সলভ করার জন্য, যে আমার মেয়ের এরকম এরকম সমস্যা হচ্ছে। সমস্যাটা কি, সে তো সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু প্রি হিস্ট্রি কিছু বলে আর কি এই জিনিস। হুজুরকে অনেক বলেন যে আমরা অনেক সময় এরকম হয়েছে, দেখা যাচ্ছে যে ওকে আমরা বলি যে দোয়া পড়তে বা এরকম কিছু করতে, বাট দেখা যাচ্ছে যে তার খুব একটা আগ্রহ নাই। না, তো হুজুর তখন বলেন যে একটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের সবচেয়ে বড় জিনিস যে আপনাদের ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, এবং কালো জাদু যারা করে তারা এই জিনিসটাকে খুব কোনো একটা এমন কিছু সহযোগিতা নিয়ে করে যেটা হচ্ছে মানুষের মধ্যে বাজে একটা ইফেক্ট ফেলে। এবং এই জিনিসটাকে দূর করার জন্য যেটা দরকার হয় মানুষের, সেটা হচ্ছে যে আপনার বিশ্বাস দরকার হয়। বিশ্বাস না হলে জিনিসটা আপনার ওভারকাম করতে পারবেন না। তো তারা মনে করেন যে এই জিনিসটাকে চর্চাই করতে থাকে ভালো জিনিসগুলা, কিন্তু বাট তাদের মধ্যে কাজ হয় না খুব একটা। তো একদিন যেটা হয়, ওর বোন নামছিল এরকম রাতের বেলা সিঁড়ি দিয়ে, তো দেখে যে সিঁড়ির কোণার মধ্যে একটা ছোট এরকম বাচ্চা বসে আছে, ছোট একটা মেয়ে বাচ্চা বসে আছে, এবং বাচ্চাটা কাঁদতেই আছে। তো সে করে কি, জিজ্ঞেস করতে যায় তাকে যে কি হইছে, বাচ্চা কোনো হাত দেয়, তো দেখে যে বাচ্চাটা তাকায় তার দিকে, উঠে তার দিকে তাকায়, হেসে দেখা যাচ্ছে চেহারাটা একদম বড় মানুষের মতো হয়ে যায়, জাস্ট লাইক এ গ্রোন মানুষের মতো হয়ে যায়। এবং সে মনে করেন যে খুব ওটা দেখে পুরা ফেইন্ট হয়ে যায় ওই জায়গায়। এবং তখন তাকে নিয়ে আসে বাসায়, এনে আপনার বেশ পড়া হয়, তাকে নিয়ে দোয়া-টোয়া পরে সেই করে, এবং জিনিসটা একদম আউট অফ হ্যান্ড যখন হয়ে যায়, তারা এটা রাখতে পারে না তাকে, সে খুবই অসুস্থ হয়ে যেতে থাকে, এবং তার অবনতি ঘটতে থাকে এই পর্যায়ে রাসেল ভাই, যে ওই যে হুজুরটা তাকে নিয়ে আসছিল বাসার মধ্যে ছাড়ার জন্য, তাকে আবার ডেকে আনা হয়, এবং তিনি এনে তার উপর বেশ আপনার ট্রিটমেন্ট চালায়। এবং ট্রিটমেন্টটা হচ্ছে যে বলে যে ওকে আপনাদেরকে নিয়ে যেতে হবে দূরে কোথাও, এবং দোয়া দরুদ আপনাকে সেখানে যে আপনার এই যে তার যে ব্ল্যাক ম্যাজিকের যে বলয় আছে, এখান থেকে তাকে সরাই নিতে হবে। আচ্ছা। এবং তাকে আপনার সেরকম একটা এমন কোনো জায়গায় নিতে হবে যেখানে নাকি এই ধরনের কোনো বাজে প্রভাব তার উপর না পড়ে। এবং তারপরে ওদের ফ্যামিলি তাকে ওখান থেকে সরাই নিয়ে যায়, ওখান থেকে দূরে নিয়ে যায়, এবং তাকে বিভিন্ন রকম ইসের থেকে দূরে রাখে আর কি, এই ধরনের প্রভাব থেকে দূরে রাখে, দোয়া-টোয়া পড়ে, এবং আস্তে আস্তে সে কিছুটা ভালো হয় রাসেল ভাই। বাট ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তার উপর এখনও কিছুটা থেকেই যায়। দোয়া তার সে মোটামুটি এই কি বলে এটাকে, যে পায়াস হওয়ার প্রসেসে চলে আসছে আর কি, এটাতে তার মধ্যে থেকে কিছুটা কাটতেছে। আচ্ছা। এটাই ছিল। এবং তিনি একটা ঘটনা বলবেন, ব্রাজিলের ঘটনা। কি হয় সেখানে? জি ভাইয়া। আমার পরিচিত এক ভাই আনোয়ার, উনি ২০১৪ সালে ব্রাজিলে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন, বিশ্বকাপ ফুটবল। উনি ওখান থেকে শুনেন যে ওখান থেকে কয়েকশো কিলোমিটার ভিতরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, এবং এটা প্রায় ৫০-৬০ বছর ধরে একই রকম। উনি যখন এই মিথটা শুনেন, তখন উনি ওখানে সরজমিনে সেটা দেখতে যান যে আসলে এই ঘটনাটি সত্য কিনা। তো ওখানে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শোনেন সেটা হচ্ছে যে এরকম ৫০-৬০ বছর আগে একজন বৃদ্ধা মহিলা আসছিলেন একটা বাড়িতে, আশ্রয় প্রার্থনা করেন এক রাতের জন্য। তো ওনারা সেটা আশ্রয় দেন আর কি। তো সকালে ওই বৃদ্ধা মহিলা কাউকে কিছু না বলেই চলে যান। তো কিন্তু সকালবেলা ওই বাড়ির লোকজন আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ওনাদের যে ছোট বাচ্চা মেয়েটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই ধারণা করেন যে ওই বৃদ্ধ মহিলা মনে হয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তখন সবাই চারদিকে খোঁজাখুঁজি করেন, বৃদ্ধ মহিলাটাকে পাওয়া যায়, খোঁজাখুঁজি করে। তখন এই বাচ্চাটার বিষয়ে জানতে চাওয়া হলে সে বলে যে সে এই বিষয়ে কিছুই জানে না। তখন লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর টর্চার করা শুরু করে। একটা পর্যায়ে ওই টর্চারের কারণে বৃদ্ধ মহিলা মারা যান, কিন্তু ওই বাচ্চাকে কিন্তু তার পরের পাওয়া গেছে। এখন লোকজন ভুল বুঝতে পারে না, আসলে বৃদ্ধ ও বাচ্চাও কোনো কারণে হয়তোবা ভোরবেলা ওঠা বাসা থেকে বের হয়ে গেছিল আর কি, ছোট বাচ্চাদের ৫-৬ বছর বয়স আর কি।
তো যাই হোক, এরপর থেকে যেই সমস্যাটা হয়, ওই যে ওই গ্রামে কোনো শিশু মানে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই যে তারা বাচ্চারা মারা যায়। এখন কথা হলো ভাই, যে এখন তো প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে, কে তাদেরকে মেরে ফেলে, বয়স ৩-৪ দিন হওয়ার পরে কারা মেরে ফেলছে বা কিভাবে মারা যাচ্ছে, এটার রহস্য উদ্ঘাটনের জন্য কয়েকটা বাড়িতে সিসিটিভি বসানো হয়েছিল। যেহেতু সিসিটিভি বসিয়ে আমরা দেখি আসলে কিভাবে মারা যাচ্ছে। তখন সিসিটিভিতে যেই ফুটেজটা ধরা পড়েছিল সেটা খুবই ভয়ঙ্কর এবং বিস্ময়কর। সেটা হচ্ছে সিসিটিভির ফুটেজে দেখা গেছিল যে মধ্যরাত্রে ওই সন্তানের পাশে যেই মা ঘুমিয়ে আছে সেই মা নিজেই তার সন্তানকে হত্যা করছে, গলা টিপে। তো এই দৃশ্য তারা দেখার পরে বুঝে যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, কারণ সেই মাকে যখন পরের দিন জিজ্ঞাসা করা হয় তখন এই মা বলে যে আমি এই বিষয়ে কিছুই বলতে পারি না, কিভাবে আমি হত্যা করলাম। তারপর থেকে এমনিতে এখন ওই গ্রামে যেই বিবাহ শাদী সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেটা বাইরের গ্রাম থেকে তারা আত্মীয়তা করেন, কিন্তু ওই গ্রামের গত ৫০-৬০ বছর ধরে ওখানে কোনো কন্যা সন্তান নাই। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব ফারনানের কাছে। হ্যালো লিসেনার, আমি ফারনান, ঢাকা থেকে এসেছি। তো প্রথমে যে ঘটনাটা আমি আজকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে মাসুদ ভাই বলেছেন। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি উনি ওনার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছেন, এবং মাসুদ ভাইও পুরান ঢাকায় থাকেন, আমিও পুরান ঢাকায় থাকি, এবং ঘটনাটা যার সম্পর্কে বলছি উনিও পুরান ঢাকায় থাকেন। তো ঘটনাটা অনেক আগের, যুদ্ধের আগের সময়কার ঘটনা এটি। তো আমাদের পুরান ঢাকায় এখন যেরকম স্ট্রাকচার সেটা ওই সময়টাতে এরকম ছিল না। তো আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীবাজার, কাঠেরপুর, তারপর সিংতলা নামে একটা জায়গা। তো এই রকম লোকেশনের মাঝখানে ঘটনাটা ঘটেছিল। তো আমাদের ওখানে ওখানে লোকাল যারা থাকেন অনেক পুরনো, তারা অনেকেই জানেন যে ওই সিংতলার ওখানে যে একটা রাস্তা ছিল, যে রাস্তাটাকে সবাই একসময় অনেক অ্যাভয়েড করতেন, এবং রাস্তাটাতে ওই সময় যেটা ছিল যে অনেক নর্দমার মতো একটা জায়গা ছিল, এবং আরেকটা টানেলের মতো ছিল, যেই টানেলে দেখা যাচ্ছে যে সবাই ময়লা আবর্জনা ফেলতো, এরকম একটা জায়গা। এবং সচরাচর দিনের বেলাও ওখানে কেউ ওই জায়গাটাতেই যেত না, সবাই এটাকে পরিহার করত। কিন্তু এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে আঙ্কেল ঘটনাটা বলেছেন, উনি যেটা হয় যে একবার এক রাত্রে উনার বাসার কোনো একজন সদস্য হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েন, এবং যেটা হয় যে উনি যেটা করেন যে ওনার একটা সাইকেল নিয়ে, আমাদের আশেপাশে ওই সময়টাতে তখন এত ওষুধের দোকানও ছিল না, উনি যেটা করেন যে সবথেকে কাছের যে লোকেশন সেটা হচ্ছে মিডফোর্ড হাসপাতাল। তো সেই হাসপাতালের উদ্দেশ্যে ওনার সাইবারটাকে নিয়ে উনি বের হয়ে যান, এবং ওটা ছিল একটা শীতের রাত, বাইরে ছিল প্রচুর কুয়াশা, এবং একটা মানুষও বাইরে ছিল না ওই সময়টাতে। অনেক আগের ঘটনা, কোনো মানুষও এত রাত্রে চলাফেরা করতো না তখন। তো উনি তখন যেটা উনি চিন্তা করলেন যে উনি সবথেকে যে শর্টকাট যে রাস্তাটা সেটা দিয়ে সে যাবেন, এবং সেই রাস্তাটা হচ্ছে ওই গলিটা, যে টানেল এবং কিছু ছোটোখাটো নর্দমার মতো কিছু জায়গা রয়েছে, সেই জায়গাটা দিয়ে উনি শর্টকাটে বেরিয়ে যাবেন মিডফোর্টের উদ্দেশ্যে। এবং ওই জায়গাটা এমন ছিল নাকি যে যেই টানেলটার পাশে ছোট যে জায়গাটা ছিল, সেই ছোট জায়গাটাতে একটা মানুষ যদি হেঁটেও যায় সেক্ষেত্রে একটু জায়গাটা কমই বলতে গেলে হবে, একটু চিপা জায়গাটা। তো উনি চিন্তা করলো যে সাইকেলটা নিয়ে এভাবে এসে বের হয়ে যাবে। কিন্তু যখন সে গলিটার ঠিক মুখের দিকে আসলো, টানেলটা ঠিক যেখান থেকে শুরু, ওখান থেকে সে কুয়াশার আড়ালে কিছু দেখতে পেলেন। সেটা হচ্ছে যে হয়তোবা ওই গলিটার শেষ মাথায় কেউ একজন আগুন জ্বালিয়ে ২-৩ জন মানুষের মতো ওখানে শীতের দিনে যেমন আগুন পোহায় সেরকম কিছু একটা করছে। তো উনি যেটা চিন্তা করলেন যে উনি দূর থেকে আস্তে আস্তে সাইকেলের বেলটা দিতে থাকলেন যেন মানুষগুলো সরে যায়। সে মনে করেছিল যে হয়তোবা ওখানকার কোনো লোকজন হবে, কিন্তু এত রাত্রে ওখানে লোকজন থাকার কথা নয়। সে যতই সামনের দিকে এগোচ্ছে এবং সে সাইকেলের বেল দিচ্ছে যাতে জিনিসগুলো সরে যায়, কিন্তু ওগুলা একদমই সরছে না, ওখানেই রয়ে গেছে। কিন্তু যখনই সে 5 থেকে 7 হাত দূরত্বে অবস্থান করছে, তখন উনি যেটা করলেন যে সাইকেলটাকে একসাথে এক পাশে রেখে একদম হেঁটে যেয়ে সামনে দেখার চেষ্টা করলেন যে কি আসলে। উনি যখন সামনে গেলেন, উনি দেখলেন যে এগুলোকে দূর থেকে মানুষের মতো দেখালেও এগুলো মানুষ নয়, কেননা এগুলোর পাড়ে কোনো পোশাক ছিল না, এবং এগুলো দেখতে ছিল একদম ছিপছিপে কালো বর্ণের, অনেক শুকনা। এবং উনি যেটা বর্ণনা যেটা দেন যে ওগুলার সে দূর থেকেই যেটা দেখে যে হাতগুলো ছিল আপনার বডির থেকে একটু বড় এবং অনেক চিকুন হাতের আঙুলগুলো ছিল। জিনিসগুলো স্ট্রাকচারগুলো তার পিছন বারবার ধাও করে তার পিছন আসছে। এটাই ছিল ভাইয়া ঘটনা। এসেছি আজিমপুর থেকে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটু প্রিভিয়াস হিস্ট্রিটা বলার দরকার, যেটা আমি কোথা থেকে পেলাম।
তো মাস্টারিক আগে আমি সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে, যেটা আমেরিকাতে, ওখানে ট্রানজিশনাল সিকিউরিটির উপরে, যেটা মিডল ইস্ট, মানে আমার শিরোনামটা ছিল ট্রানজিশনাল সিকিউরিটি ইন মিডল ইস্ট, এটার উপরে একটা প্রবন্ধ পাঠাই। তো ওখানে যার মাধ্যম দিয়ে যেই প্রবন্ধ পাঠাই উনি বাঙালি ছিলেন, মানে বাংলাদেশি ছিলেন। তো উনার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে তো উনি ওনার এক স্যারের, যিনি আমেরিকান, তো উনার এক স্যারের একটা ঘটনা আমাকে শেয়ার করেন, এবং যেই ঘটনাটা বাংলাদেশেই ঘটেছিল। তো আজকে এই ঘটনার সাথে আমি এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো, হয়তোবা লিসেনাররা অনেকেই হয়তোবা জানেন না, আমিও জানতাম না, আমি খুঁজেছি সেই জায়গাটা, তো অবশেষে পেয়েছি। তো আজকে হয়তোবা নতুন একটা জায়গার সাথে পরিচিত হবে যে বাংলাদেশে এমন একটা জায়গা আছে। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আমাকে যিনি গল্পটা দিয়েছেন, তো উনি যেভাবে শেয়ার করেছেন সেটা আমি ওইভাবে আর কি বলছি, যে ওনার ইউনিভার্সিটির স্যারের কথা আমাকে বলেছেন। ওনারা তখন ওই সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনারা ১৯৭৯ সালে যখন ওই মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপরে ব্যাপক নির্যাতন শুরু হয়, তখন কিন্তু ওই ৭০-এর দশকেই প্রথম দিকে মানে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। তো ওনারা ১৯৭৯ সালের দিকে ওনারা এই রোহিঙ্গাদের উপরে একটি গবেষণামূলক একটা কাজ করতে চাইলেন। তো ওনারা শুরুর দিকে মিয়ানমার হয়ে রাখাইন প্রদেশ যেতে চাইছিলেন, কিন্তু ওই সময় সামরিক সরকার ওনাদেরকে যেতে দেয়নি ওদিক দিয়ে। এজন্য ওনারা বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন প্রথমে, এবং ওনারা কক্সবাজার সহ ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প, মানে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরকম ৫-৭ দিন ধরে ওনারা এই বিষয়ের একটা গবেষণা চালান। তো ওনাদের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন ওই কাজের খাতিরে ওনারা বিভিন্ন জায়গায় ওখানে গিয়েছিলেন। তো কাজের শেষ দিকে সেই স্থানীয় কিছু লোকদের কাছ থেকে ওনারা একটা অদ্ভুত জায়গা মানে সন্ধান পেলেন, একটা অদ্ভুত একটা স্থানের, যে সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি, মানে বর্ডারের মাঝে, বর্তমানে নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেই জায়গাটার নাম হচ্ছে চিকনকালা। এই চিকনকালা নামক এই জায়গাটার সন্ধান ওরা লোক মারফত পান, যে এই জায়গাটিতে যেই মানে একটা জঙ্গলের মতো আছে, এই জঙ্গলে মাঝে মাঝেই অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়, এবং এই শব্দ মানে ওনারা অনেকেই সেটা শুনতে পান। তো যাই হোক, তো ওনাদের মধ্যে একটা উৎসাহ মানে জাগে, মানে আগ্রহ জাগে যে আমরা ওই জায়গায় যাব, কি অদ্ভুত শব্দ এটা আমরা শুনব। ওনারা সত্যি সেই জায়গাতে যান, স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা বলে যে না, আমরা এটা শুনব। ওনারা প্রথম দিন যান, জঙ্গলে যান, স্থানীয় একজন গাইডকে সাথে নিয়ে যান সেখানে। তো ওখানে যাওয়ার পর সারাদিন মানে ওখানে ঘোরাফেরা করেন, কিন্তু প্রথম দিনে ওনারা কোনো কিছুই শোনেন নাই, এমন মানে ভৌতিক কোনো কিছু ওনারা দেখেনও নাই। সন্ধ্যার আগেই ওনারা চলে আসেন, বা সন্ধ্যা যখন হবে তখন তার আগে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন। এরকম প্রথম দিনও ওনারা কিছু খুঁজতে পান নাই, দ্বিতীয় দিনও না, তৃতীয় জনা, চতুর্থ দিনও না অবশ্য। ওনারা খুবই বিরক্ত হয়ে যান। তো ওনারা বলেন যে এটা টোটালটাই একটা লোকমুখে শোনা প্রচলিত কিছু একটা বোগাস গল্প, আসলে এরকম এখানে কিছু নাই। তো তারপরেও ওদের মধ্যে একজন ছিলেন, ৬ জনের একটা টিমের মধ্যে ওনারা ৬ জন ছিলেন আর কি। তো ওনাদের মধ্যে একজন ছিলেন, উনি বললেন যে না, আমরা আরেকদিন দেখি, যদি ওই মানে আরেকদিন দেখার পরেও যদি না হয় তাহলে আমরা চলে যাব এখান থেকে। তো সত্যি পঞ্চম দিনে ওনারা যান। তো সারাদিন যখন ওনারা ঘোরাফেরা করছেন, ওখান দিয়ে তেমন কিছুই দেখেননি। ঠিক মানে পরন্ত বিকেল যখন, তখন হঠাৎ এই ৬ জন টিমের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন যে এই জঙ্গলে কি ভূমিকম্প হচ্ছে কিনা, অন্যদেরকে প্রশ্ন করে এই কথা বলে। তখন ওরা বলে না, তো জঙ্গলে তো কোনো ভূমিকম্প হচ্ছে না। তো বলে আমার তো মনে হচ্ছে জঙ্গলে ভূমিকম্প হচ্ছে, আমি দেখছি যে মানে সব গাছপালা নড়ছে আর মাটিও কাঁপছে। আরেকজন বলে যে আমি অদ্ভুত একটা শব্দ শুনছি, সেটা হচ্ছে মনে হচ্ছে যে অনেক সৈন্য ঘোড়া নিয়ে মানে এগিয়ে আসছে জঙ্গলের ওই পাশ থেকে। আরেকজন বলছে যে আমি শুনছি যে প্রচণ্ড বাতাস বা ঝড় উঠে আসছে এবং ওদিকের গাছগুলো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু পরে এসে আমাদের গায়ে এসে আঘাত হানবে এই ঝড়। তো এরকম এই ৬ জন টিমের মধ্যে ৫ জনই পৃথক পৃথক কিছু ব্যাপার শুনতে থাকেন, একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই ওখানে। কিন্তু একজন কিছুই শুনেন নাই, একজন বলে যে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমার সাথে তো কিছু হচ্ছে না। কিন্তু ওনাদের সাথে যে গাইড ছিলেন তিনি বললেন যে যেহেতু আপনার এখানে একটা অন্য কিছু হতে যাচ্ছে, আসুন আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাই। এখানে রেওয়াজটা এটাই যে কেউ যদি উদ্ভট ধরনের বা ভৌতিক কোনো কিছু এখানে শব্দ শোনে, তারা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বের হয়ে আসে, তাহলে আর কিছু হয় না। আর যদি সেখানে অবস্থান করে তাহলে ক্ষতি হয়। তো ওনারা তাড়াতাড়ি করে ওই ৫ জন এবং এই গাইড তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ওই যিনি কিছুই শুনেননি ওই ৬ জনের টিমের, উনি বলছেন আমি তো কিছু শুনিনি, সুতরাং তোমরা যাও, আমি একটু দেখি। তো ওনারা তাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি তখন আসতে চাচ্ছিলেন না। তখন ওনারাই তাড়াতাড়ি করে ৫ জন সহ এই গাইড সহ ওনারা তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলেন। তো ওনারা বাইরে জঙ্গলের বাইরে বের হয়ে আসার পরে ওনারা কিছুক্ষণ অপেক্ষা করলেন, দেখলেন ৩০ মিনিট কি ৪৫ মিনিট পর ওই যিনি ছিলেন ওই জঙ্গলের মধ্যে, যিনি কিছু শুনেননি,
উনি খুব হন্তধন্ত মানে ক্লান্ত হয়ে মানে ভয়ার্ত চোখে তাড়াতাড়ি করে ফিরে আসছেন। তখন উনি বলেছেন যে কি ব্যাপার, কি হলো, তুমি কি কিছু শুনেছ? বলে হ্যাঁ, আমি কিছু একটা শুনেছি। তখন তার অবস্থা আসলে ওইভাবে বলার মতো ছিল না, খুব মানে দৌড়ে এসেছে, ক্লান্ত ছিল। তখন উনি পরবর্তীতে তাদেরকে বলেন যে উনি হঠাৎ করে শুনলেন যে কিছু ফিস ফিস শব্দ, তার পাশে মনে হচ্ছে অনেকে ফিস ফিস করে কথা বলছে। তো উনি এতটুকুই শুনেছেন, কিন্তু শুনে উনি ভয় পেয়েছেন যে এখানে কেউ নাই, ফিসফিস করে কথা বলার মানে কথা কে বলছে। তারপরে অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে হয়তোবা বাতাসের শব্দ শুনেছ বা পাতার শব্দ, এরকম কোনো শব্দ শুনেছে, এরকম অনেক ব্যাখ্যা দিয়েছেন। আর তো যাই হোক, ওনারা ওখানে কাজ শেষ করে আবার আমেরিকাতে চলে আসেন। তো সর্বশেষ যেই ব্যক্তিটি ওখানে যে ফিসফিস শব্দ শুনেছিলেন, উনি ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। তো উনি সপরিবারেই আমেরিকাতে থাকতেন, সাউথ ক্যারোলিনাতে। তো ওইখানে কিছুদিন পর ওনার পরিবারের সদস্যরা ওনাকে বলে যে কি ব্যাপার, তুমি রাতের বেলা ফিসফিস করে কার সাথে কথা বলো, তুমি কি ফোনে কথা বলো? তো বলে যে না, আমি তো টেলিফোনের রাতের বেলা কারোর সাথে কথা বলি না, এমন তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই। তখন তো মোবাইল ফোনও ওখানে অতটা ছিল না আর কি। তো তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই, তাহলে ফিসফিস করে কথা কোত্থেকে আসে? তখন উনি বলে যে হয়তোবা তোমাদের মনের ভুল, বাবা মাকে এরকম কিছু বিষয় উনি বোঝালেন আর কি। তো এরকম কিছুদিন পর হঠাৎ করে ওনার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি মানে ফিল করলেন যে ওনার আশেপাশে মানে কিছু লোক কথা বলছে, কিন্তু কথাগুলো না ফিসফিস করে, মানে ফিসফিস করে কথা বলছে, কি যেন বলছে, এবং কিছু ওয়ার্ড বারবার উচ্চারিত হচ্ছে। তো উনি চিন্তা করলেন এটা হয়তোবা উনি নিজেই এটা শুনছে। তো উনি তখন মনে করলেন হয়তো ওই যে জঙ্গলে উনি ভয় পেয়েছিলেন ওইটাই তার মনের মধ্যে রয়েছে, এবং ওইটাই হয়তোবা ওই কারণে উনি ওনার কোনো, কিন্তু এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করতে পারলেন, প্রথমবারে উনি নিজে উপলব্ধি করলেন। কিন্তু তারপরেও ওনার মনকে এটাই বলতে যে মানে মানে আমি একটু শেষ করি, যে এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করলেন যে ওনার ঘরের মধ্যে আসলে যে ব্যাপারটা ওনার মা বলছেন বা যা কিছু, যে কেউ একজন হয়তো কথা বলে, এবং সেটার জন্য ভাবছেন যে একা একা থেকে কথা বলতে পারেন, হয়তো টেলিফোনে কথা বলে। এটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর ওনার মনকে বুঝ দিলেন হয়তোবা কোনো কারণে ওনার নিজের থেকে এরকম সমস্যা হচ্ছে। কিন্তু একদিন 2 দিন প্রায় মানে প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটতে থাকে ওনার সাথে। তো এর মধ্যে কিছু মানে শব্দ বারবার উচ্চারিত হতে থাকে, এবং সেটা অস্পষ্ট শব্দ, এবং প্রতিদিন আস্তে আস্তে সেই শব্দগুলো স্পষ্ট হতে থাকে। এবং যখন উনি তো যদিও মিশরীয় ছিলেন, মানে মিশর তার আরবি ভাষা আর কি, ওই শব্দটার যেই ওয়ার্ড মানে যে অর্থটার মানে যদি মানে অনুবাদ করা যায়, তাহলে অনুবাদটা এরকম হয় যে তুই মরবি। এরকম শব্দটা বারবার চারদিকে তুই মরবি, তুই মরবি, হ্যাঁ এরকম বারবার ওনার রুমের মধ্যে ফিসফিস করে এই কথাটাই বারবার হতে থাকে। তো উনি স্থানীয়ভাবে অনেক মানে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন ওখানে, কিন্তু ওনারা কোনো জিনের অস্তিত্বও পাননি, ডাক্তারও কোনো ওনার মানে মাথায় কোনো সমস্যা ধরতে পারে নাই, নরমাল, একদম নরমাল, কিছু না। এর মধ্যে রাসেল ভাই কি হলো যে উনার পরিবারের লোকজন চিন্তা করলো যে উনার মাথায় কোনো সমস্যা হচ্ছে, তো উনাকে একটু বিয়ে দেওয়া যায়, মানে বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো মেয়ে ঠিক করা হলো, কিন্তু বিয়ের মানে দিন তারিখ ঠিক করা হয়ে গেছে, হঠাৎ করে জানতে পারলেন যে মেয়ে মেন্টালি সিক। ছেলের পরিবার জানতে পারলেন, তখন খবর নিয়ে জানতে পারলেন মেয়ে একা একা ফিসফিস করে কথা বলে। কার সাথে যেন আচ্ছা, মানে জোরে ঝামেলাটা হয়তো উনি ঘরের মধ্যে শুনতে পাচ্ছেন, যেরকম হই ব্যাপারটা আর কি। আচ্ছা, মেয়ে একা একা কারো সাথে কোনো কথা বলে না, শুধু নিজে নিজে ফিসফিস করে কথা বলে। আচ্ছা, তো এইটা ডাক্তাররা বলেছে যে সে মেন্টালি সিক, কিন্তু তার মানে ব্রেইন চেক করে দেখা গেছে যে তার মানে ব্রেইনটা একদম নর্মাল ওই মেয়ের। তো এইভাবে যখন খবর আসলো যে সে মেয়েটা এরকম মেন্টালি সিক, তখন তার সাথে বিয়েটা হলো না। এইভাবে মানে প্রায় 4 থেকে 5টা বিয়ে উনার হয়নি, এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে সবাই ওইভাবে ফিসফিস করে কথা বলে। তখন চারদিকে রটে গেল যে উনার সাথে যার বিয়ে ঠিক হয় সেই পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকাতে উনার মানে বিয়ে দেওয়া সম্ভব হলো না। পরবর্তীতে উনার শিক্ষা জীবনও ওই সাথে সাথে শেষ হয়ে যায়। তারপরে পরিবারসহ উনি আবার মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরও মানে উনি ওই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। যখন কারো সাথে ওই বিয়ে দেওয়ার কথা হয়, তখন ওই ফিসফিস শব্দের কথা বলা, মানে ওই রোগটা ওই মেয়েকে ধরে বসে, এবং এইটা মিশরে মানে তার এলাকায় জানাজানি হয়ে যায় যে তার সাথে যেই মেয়ের বিয়ের কথা হয় না কেন, তার সেই মেয়ের একই সমস্যা হয়। শেষ পর্যন্ত মানে তাকে আর কখনো বিয়ে দেয়া যায় নাই। মানে উনি পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ছিলেন, কারণ উনাকে ভাই এখানে বলে রাখা ভালো যে উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এবং ডিসেম্বর জানুয়ারি মাস হওয়ার কারণে ওই সময় তো এই সমস্যাটা হয়েছিল। পরবর্তীতে যখন উনি মানে 12 মাসের মানে মাত্র 2 মাস উনি মেন্টালি সিক থাকেন,
এবং ওই সময় ফিসফিস করে কারোর সাথে কথা বলেন। এই 2 মাস কি, এই যে 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস, যে 2 মাসে উনি এই জায়গাটায় এসেছিলেন, উনি কারোর সাথে ফিসফিস করে কথা বলেন এবং যেহেতু উনার এই সমস্যা রয়েছে এই জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনাকে মানে পার্মানেন্ট টিচার হিসেবে কখনো নিয়োগ দেওয়া হয় নাই, উনি খণ্ডকালীন টিচার হিসেবে ছিলেন। উনি বছরখানেক আগে মারা গেছেন আর কি। তো রাসেল ভাই, যেই জায়গাটির নাম আমি বলেছি চিকনকালা, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি অবস্থিত। আচ্ছা, তো এই জায়গাটায় স্থানীয়ভাবে একটা কথা প্রচলিত আছে যে প্রতি বছর মানে 3 থেকে 4 জন লোক ওখানে মারা যায় এবং যারা যখন ওখানে জঙ্গলে থাকে তখন মানে ধূপধাপ বা অদ্ভুত ধরনের কিছু শব্দ শোনে। যখনই শব্দ শোনে ওই কাঠুরিয়া বা যেই থাকুক না কেন, তারা দ্রুত সবকিছু ফেলে দিয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু কিছু লোক হয়তোবা কি মানে কিছু লোক ওখানে পিছনে পড়ে যান। এরকম 1-2 জন লোক যারা পিছনে পড়ে যান তাদের পরে ডেড বডি ওখানে পাওয়া যায় এবং তাদের সকলের চোখের মধ্যে ভয়ের চিহ্ন, মানে প্রচ্ছন্ন ভয়ের চিহ্ন থাকে। ওনারা আসলে কি দেখেন, কি দেখে মারা যান, এই ভদ্রলোক যখন মারা গিয়েছিলেন আপনি একটা জিনিস মিস করে গেছেন, তারপরও তার চেহারাটা একটু অন্যরকম ছিল। সেটা আপনি মনে হয় হ্যাঁ, উনি যখন বছর বাচ্চাকে আগে যখন উনি মারা যান তখন ওনার ডেড বডি যখন উদ্ধার হয় তখন একটা জিনিস তাকে দেখে তার চেহারাতেও একটু ভয়ের ছাপ ছিল। আসলে উনি যে কি দেখেছেন এটা কেউ জানে না। ওকে, এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি আমরা ফারহানের কাছে, ফারহান সেকেন্ড স্টোরিটা শুনি আপনার। জি ভাই, আমি আমার সেকেন্ড স্টোরিতে চলে যাচ্ছি। আমার সেকেন্ড স্টোরিটা হচ্ছে পুরনো ঢাকায় এবং এটা হচ্ছে গ্যান্ডারিয়ার এলাকার একটা বাসায়। আমাকে ঘটনাটা শেয়ার করেছেন দেবাশিস ভাই এবং গ্যান্ডারিয়াতে থাকেন। তো ওনাদের নিজেদের বাসাতেই ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল। সে ঘটনাটা উনি আমাকে শেয়ার করেছেন এবং আমি নিজেও বাসাটাতে বেশ কয়েকবার গিয়েছি। জাস্ট উনি আমার ফ্রেন্ডের মতো, এই জন্য বাসায় যাওয়া হয়েছে আমার কয়েকবার। তো ঘটনাটা হচ্ছে এইরকম যে ওনাদের বাসাটা হচ্ছে 5 কাঠা জায়গার উপরে, অনেক বড় একটা বাসা এবং অনেক পুরনো একটা বাসা। প্রায় ব্রিটিশ আমলের দিকে বাসাটা কনস্ট্রাকশন করা হয় এবং তারপর থেকে এভাবে চলে আসছে। তারা মাঝে মাঝে বিভিন্ন সময় বাসাটাকে রেনোভেট করে বর্তমান অবস্থায় তারা এটাকে নিয়ে এসছে এবং মাঝখানে যেটা হয় 2 বছরের মতো প্রায় বাসাটাতে প্রায় 3-4টা ফ্যামিলি একসাথে থাকতেন। তাদের চাচারা সবাই মিলে থাকবেন এবং ওনারা যেটা চিন্তা করলেন যে সবাই এখান থেকে অন্য কোথাও শিফট হবেন এবং বাসাটাকে পুরোটা ভাড়া দিয়ে চলে যাবেন এবং ওনারা যেটা করেন যে এখানে একটা বাইন্ডিং কারখানা ভাড়া দিয়ে তারা তাদের অন্যান্য জায়গায় মুভ করে। প্রায় 2 বছর এভাবেই চলে, কিন্তু তারপরে তারা আবার ডিসিশন নেয় যে এখন বাসাটাতে তারা উঠবে। এই জন্য যেটা হয় যে বেশ কিছুদিন, প্রায় 2-3 মাস আগের যেটা হয় যে বাসাটাকে আবার পুনরায় রেনোভেট করা হয়, কেননা একটা ছিল প্রায় 2টা বছর। তো সেই সময়টাতে এই ঘটনাটা মেইনলি ঘটে এবং ঘটনাটা হচ্ছে এই রকম। আমি বাসার বর্ণনাটা আগে একটু দিই। বাসাটা হচ্ছে মূলত এল শেপের বাসা এবং বাসাটার ঠিক মাঝখানে অনেক পুরনো একটা আম গাছ। তো এই বাসার যখন দেবাশিস ভাই যখন ছোট ছিলেন এবং উনি যখন তার দাদা দাদিরা বেঁচে ছিলেন তখন এই বাসা সম্পর্কে বেশ কিছু মিথ প্রচলিত ছিল এবং ওনার দাদা দাদিরা যেটা বলতেন যে এই বাসার যে আম গাছটা যে রয়েছে সেটা নিচ দিয়ে কখনো সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যাবি না এবং বলতো যে কোনো সুন্দর মেয়ে যদি এই গাছটা নিচ দিয়ে যায় তাহলে তার সমস্যা হতে পারে, এই ধরনের উপরি সমস্যা হতে পারে, এরকম বেশ কিছু কথা প্রচলিত ছিল। এবং একটা কথা বিশেষভাবে প্রচলিত ছিল যে সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যদি গাছটার নিচ দিয়ে কেউ যায় অথবা গাছটার পাশে কেউ বসে থাকে তো ওনারা যেটা বলতেন, যে ওনারা যেটা ভয় পেতেন, যে মনে করতেন যে ওই উপরের গাছ থেকে কোনো কিছু একটা দড়ির মতো নিচে নেমে আসবে এবং যেই মানুষটা নিচে বসে থাকবে তার গলায় এসে দড়িটা পেঁচিয়ে তাকে উপরের দিকে টেনে নিয়ে যাবে। আচ্ছা, এরকম একটা ভয়ানক মিথ প্রচলিত ছিল ওনাদের বাসায়। এবং রাসেল ভাই, আমি আম গাছটার নিচে বসেও দেখছি যে কীরকম আসলে ফিল, গাছটা অনেক পুরনো, বাসাটা অনেক পুরনো। তো যাই হোক, একটা ঘাস ছমছমে ব্যাপার আছে। হ্যাঁ, বাসাটা একটা গাছ ছমছমে ব্যাপার আছে। এবং বাসাটার সঙ্গে আরেকটু বর্ণনা দিই আমি। বাসাটা বললাম যেহেতু এল শেপের, একটা পর্যায়ে বাসার একটা পাশে সেটা হচ্ছে একটা কবরস্থান। আমি যেহেতু বলছি যে এটা গ্যান্ডারি এলাকার একটা বাসা, অনেকে হয়তোবা যারা ওখানকার লোকাল চিনে থাকবেন, যে বুঝেই ফেলবেন যে আসলে কোন বাসাটা। তো বাসাটার পেছনে হচ্ছে কবরস্থান। বাসাটার যদি আপনি 2তলা অথবা 3তলার করিডোরে পেছনের দিকে যে দাঁড়িয়ে থাকেন আপনার চোখে সরাসরি পড়বে কবরস্থানের কবরগুলো। ও মাই গড! এবং এটা আমি নিজেও জিনিসটা একদিন সন্ধ্যার দিকে যখন যাই বাসায় তখন দেখলাম যে বারান্দায় যাওয়ার পরপরই ঠিক বারান্দার ঠিক নিজের দিকেই, ওখানে দাঁড়ালেই চোখে পড়বে যে কতগুলো বেওয়ারিশ লাশের কবর, একদম সিরিয়াল বাই কবরগুলা দিয়া। এবং ওটাকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে কেউ দেখলেই ভয় পাবে। এবং আমাকে দেবাশিস ভাইও বলেন যে ওনাদের বাসায় যখন তারা আগে যখন থাকতেন ফ্যামিলি সহকারে, তখনও তারা এই করিডোর দিয়ে বেশি হাঁটা চলাচলা করতেন না। সন্ধ্যার পরে একটা ভয় লাগতো, গাছ ছমছম করা একটা বিষয় সবসময় কাজ করতো বাসাটার ভিতরে। আর বাসাটার স্ট্রাকচারটাও ছিল একদম অনেক আগের পুরনো, যেমন ভালো লাগে তেমন হয়তো বা ভয়ও লাগতে পারে রাতের দিকে।
এরকম একটা ফিল পাওয়া যায়। তো মেন ঘটনায় চলে আসি, এই ছিল বাসার একটা ছোটোখাটো বর্ণনা। তো যেহেতু কনস্ট্রাকশন রেনোভেট তারা করতেছে, কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন করার প্রয়োজন তাদের পড়ছে। এজন্য যেটা দেবাশিস ভাই যেটা করেন যে উনাদের বাসায় একটা রুমে উনি যেটা করেন যে একটা রুমে ইলেকট্রিসিটির ব্যবস্থা তখন ছিল, কেননা পাশে সবগুলো জায়গায় ইলেকট্রিশিয়ানের কাজ চলছিল। প্রায় একতলায় 8টার মতো রুম ছিল, ওই 8টা রুমেও ইলেকট্রিসিটি লাইন ছিল না, দোতলায়ও ছিল না, তিনতলায়ও ছিল না, শুধু জাস্ট একতলার একটা রুমে উনি যেটা করতেন যে বসতেন এবং সন্ধ্যার পরে ওনার কিছু ফ্রেন্ড নিয়ে উনি বাসাতে আড্ডা দিতেন। যেহেতু নিজেদের বাসা, ওখানে আড্ডা দিতেন এবং সারাদিন কনস্ট্রাকশন কাজ কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো সে ওখানে বসে সব কিছু দেখতেন। তো কোনো এক সন্ধ্যায় তার এক ফ্রেন্ড তার বাসায় আসে এবং উনি এবং ওনার ফ্রেন্ড দুজনই বসে বাসায় আড্ডা দিচ্ছিলেন এবং এক কথার এক পর্যায়ে যে অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ড একসাথে হলে এরকম একটা পরিবেশে যেটা হয় যে মানে এরকম ভূতের আলাপ শুরু হয়, সবাই শেয়ার করেন। তো এরকম একটা সময় যেটা হয় যে তার যে ফ্রেন্ডটা এসেছিল তার বাসায়, উনি যেটা বললেন যে তোদের বাসায় এত পুরনো, মানে তোদের এখানে কি ভূত দেখতে পারবো? তখন উনি বললেন যে আসলে এভাবে তো ভূত দেখা যায় না। এইবার খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানে কি হয় দেখেন, যার ভয় পাওয়ার কথা তিনি ভয় পান নাকি কে ভয় পান দেখেন। হ্যাঁ, সেটাই আসলে বিষয়টা। তো উনি যেটা বলেন যে আসলে এভাবে তো ভূত দেখা যায় না, তুই যদি ভূত দেখতে চাস তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার অনেকগুলো রুম খালি পড়ে আছে দোতলায় তিনতলায়, যে কোনো একটা রুমে ঢুকে যা, ওখানে তুই ভূত দেখতে পারবি। তো ও চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ও বলল আচ্ছা ঠিক আছে আমি না হয় এরকম করব। তো বলল যে ঠিক আছে আমি বাসার যে কোনো একটা রুমে যাব, যেহেতু প্রত্যেকটা রুমেই দরজা খোলা, তো আমি যাব এবং তোকে একটা মিস কল দিলে তুই আমাকে খুঁজতে আসবি এবং তোর কাজ হচ্ছে তুই আমাকে খুঁজে বের করবি যে আমি কোন রুমটা, যেহেতু তোর বাসার লোকেশন সব তোর নিজেরই চেনা ভালো মতো, তুই আমাকে খুঁজে বের করবি। তো বলল যে ওকে ডান। তো কিছুক্ষণ পর ও রুম থেকে বের হয়ে গেল, যে ফ্রেন্ডটা বেরোতে আসছিল বাসাটাতে সে রুম থেকে বের হয়ে গেল এবং প্রায় 7-8 মিনিট পরে হঠাৎ করে তার ফোনে, দেবাশিস ভাইয়ের ফোনে একটা মিস কল আসলো এবং এই মিস কলটা দেখার সাথে সাথে মানে উনিও যেহেতু চিন্তা করলেন যে আমি তো কথাটা ওকে ফান করে বলছি যে যা তুই ওখানে যে দেখ কিছু আছে কিনা। আসলে সত্যি চলে গেছে। হ্যাঁ, সে আসলে সত্যি চলে গেছে, না হলে মিস কল দিত না। সে বলে গিয়েছিল যে আমি গেলে আমি একটা মিস কল দিব। তো সে চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু ও লুকাইছে আমি যে ওকে খুঁজে বের করি। তো উনি যেটা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, একতলার প্রত্যেকটা রুম উনি চেক করলেন এবং উনি যেটা করলেন যে উনার যে ফোনটা উনি আবার রেখে চলে গেলেন আর কি, মানে ফোনটা সাথে নিয়ে যাননি। তো উনি যেটা করলেন যে ওই প্রত্যেকটা রুম সে চেক করলেন, অন্ধকার বাসা, আম গাছের নিচে প্রত্যেকটা এক একটা রুমে সে যায় এবং চেক করে এবং দেখে যে তার ফ্রেন্ডটাকে সে পাচ্ছে না। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা দোতলার কোনো একটা রুমে তার ফ্রেন্ডটা হয়তোবা হাইড করছে নিজেকে। তো সে আবার দোতলায়ও যায়, দোতলার প্রত্যেকটা রুম খুঁজে করিডোরে খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় সে খুঁজে পায় না। ইভেন ছোট যে ভাঙ্গা বাথরুমগুলোও ছিল বাসার পেছনে ওগুলোতেও সে খুঁজছে, ওখানেও সে পায়নি। কিন্তু ঠিক 3 তলায় 4-5টা রুম পড়ায় লক ছিল এবং একটা ছিল ভাঙা বাথরুম 3 তলার উপরে এবং একটা ছিল স্টোর রুমের মতো। তো উনি যেটা চিন্তা করলেন যে এই স্টোর রুমের ভিতরে তো তার ফ্রেন্ডের থাকার কথা না, কেননা এতগুলো রুম দেখে ও এত আবার সে চিন্তা ভাবনা করলো যে দেখি আমি থাকতেও তো পারে দেখি। তো উনি যখন ওই করিডোরে হেঁটে যাচ্ছেন, তো করিডোরের জাস্ট চাঁদের আলোটা ওখানে পড়েছে এবং আর বাসার ইলেকট্রিসিটি অবস্থা একেবারে তখন বিকল ছিল, কোনো রুমেই লাইভ ছিল না। তো উনি যেটা ওই যখন করিডোরে হেঁটে যাচ্ছেন তখন ওনার কাছে মনে হচ্ছে ওই স্টোর রুমের ভিতর থেকে কেউ খুটখাট শব্দ করছে। তো উনি তখন 100% শিওর হয়ে গেলেন যে তার ফ্রেন্ড এই রুমের ভিতরেই ওখানে যে লুকাইছে। তো উনি চিন্তা আমি দেখি যে রুমটার ভিতরে যে ঘটনাটা কি, আসলে ওকে আসলে এখানেই আসছে, আর কেননা বাসার আর কোনো রুমও নেই আর ছাদে যাওয়ারও ব্যবস্থা নেই যে ছাদে যেয়ে চলে যাবে। তো উনি যেটা একদম 100% শিওর হয়ে গেলেন যে এই সাউন্ড আসলে তার বন্ধুই ভিতর থেকে করতেছে এবং উনি যেটা করলেন যে আস্তে আস্তে করে রুমের দরজাটা খুললেন, দেখলেন যে হ্যাঁ ভিতরে সেই পুরনো দিনের আসবাবপত্র, একটা আলমারি, কিছু ভাঙা টেবিল, কিছু ভাঙা চেয়ার পড়ে আছে এবং ওনার কাছে বারবার মনে হচ্ছিল যে বড় সবথেকে বড় একটা ভাঙা আলমারি তার স্টোর রুমটার ভিতরে ছিল এবং উনি একটুকটাক শব্দের কারণে উনি যেটা 100% শিওর হয়ে গেলেন যে ওনার ফ্রেন্ড এটার ভিতরে নিজেকে হাইড করেছে এবং উনি একেবারে 100% শিওর হয়ে সাথে সাথে ওই আলমারিটার পাশে যান এবং সাথে সাথে উনি এতটাই শিওর ছিলেন যে রাসেল ভাই যে খোলার সাথে সাথে আলমারিটা উনি ভিতরে হাত দিয়ে শিওর ছিলেন যে কিছু একটা ধরবেন উনি, এবং উনি আসলেই কিছু একটা ধরলেন। আলমারিটার সাথে সাথে খোলার সাথে সাথে তার হাতে একটা হাতের মতো সেই স্পর্শ পেলেন এবং ওটাকে টান দিয়ে ভিতরে নিয়ে আসলেন, বাইরে নিয়ে আসলেন এবং উনি সাথে সাথে বললেন যে তুই এখানে লুকাইছোস কেন, এটা পুরনো আলমারি, এটার ভিতরে কেন লুকাইছোস? কিন্তু উনি যেটা সমস্যাটা ছিল আসলে রাসেল ভাই, যে অন্ধকার রুমের ভিতরে তার বন্ধুর চেহারাটা সে ঠিক মতো দেখতে পাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। উনি যেটা করলো যে বলল যে তুই আমার সাথে বাইরে আয়, এখানে কেন আসছস তুই? হ্যাঁ, আলমারির ভিতর থেকে বন্ধুটাকে টান দিয়ে সে শিওর যে তার ফ্রেন্ড এটা, এবং সাথে সাথে সে করিডোরের মধ্যে নিয়ে আসলো। করিডোরে নিয়ে আসার পর সে চাঁদের আলোতে, মৃদু আলোতে করিডোরের উপরে পড়ছিল আগের দিকেই।
তখন সে হঠাৎ করে দেখতে পেল সে যেই জিনিসটাকে টান দিয়ে মানে করিডোরে নিয়ে আসলো তার ফ্রেন্ড মনে করে আলমারিটার ভিতর থেকে, সে দেখল যে এটা তার ফ্রেন্ড না। এটা ছিল সম্পূর্ণ অন্যরকম একটা মানুষের প্রতিকৃতি, সম্পূর্ণ বৃদ্ধ একটা মানুষ দাঁড়ানো তার পাশে, এবং তার মাথায় যেটা হচ্ছে কোনো চুল নেই, তার চোখগুলো ঠিক বের হয়ে আসছে। এবং সবথেকে আজব বিষয় ছিল যে ওই একটা বৃদ্ধ মানুষকে যদি বেশ কিছুদিন কবরে রাখার পরে তাকে যদি উঠানো হয়, মানে লাশের মতো গলা, একটা লাশের মতো। এবং আরও সবথেকে ভয়ানক ছিল তার গলা থেকে পেট পর্যন্ত মানে অনেক বড় একটা কাটার দাগ। জাস্ট এই জিনিসটা দেখে সে অনেক জুড়ে একটা শাউট করে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এবং জাস্ট এটা একটা গ্লিমসের মতো ছিল রাসেল। এবং উনি আমাকে যেটা বলেন যে আমি 100% ফিল করেছি যে এটা একটা মানুষ আমার সাথে আমি টান দিয়ে নিয়ে আসলাম, আমার ফ্রেন্ড। এবং হঠাৎ করে যখন সে লাইটটা পড়ল ফেসের উপরে, তখন সে দেখলেন যে এটা আসলে তার ফ্রেন্ড না, এটা একটা অন্য একটা বিষয়, অন্য একটা ছিল, এটা আসলে কোনো মানুষ না, আসলে এটা কোনোভাবেই একটা মানুষ হতেই পারে না। তো সাথে সাথে সে বলল, আমাকে যেটা বলেন যে উনি সেন্সলেস হয়ে যান। এবং তার এই শাউটিং শুনে তার ফ্রেন্ড তাকে 3 তলায় তাকে মানে রিসিভ করে এবং তার বাসায় ফোন করে যে আঙ্কেল আন্টি অথবা ছোট ভাই যারা আছে তারা চলে আসে বাসায় যে কি হয়েছে। এবং এখানে রাসেল ভাই একটা সবথেকে টুইস্টের বিষয় হচ্ছে যে তার ফ্রেন্ডটাকে খোঁজার জন্য যে সে বিভিন্ন রুম খোঁজাখুঁজি করছিল, তার ফ্রেন্ডটাকে আসলে তার ফ্রেন্ডের সাথে যখন কথা বলা হয়, উনি বলে যে আমি আসলে কোথাও মানে এভাবে নিজে হাইড করতে যাইনি নিজেকে, মানে আমি মানে কথা মতো আমি যাচ্ছি লুকাচ্ছি এরকম কোনো কিছু সে করেনি, এরকম সে কোনো কিছু করেনি। বলে এটা একটা ফান ছিল যে আমি বলতেছিলাম যে আমি আসতে লুকাই, পিলোমাকে খুঁজে বের কর, আমি জাস্ট একটা বাড়ি থেকে সিগারেট আনতে গেছিলাম। এবং আনার পর আমি রুমে এসে দেখি যে ওর ফোনটা রুমে রাখা, এবং ওকে ফোন দিচ্ছি যে এখানেই ফোনটা বাজতেছে। আমি চিন্তা করলাম হয়তো বা টয়লেটে গেছে বা কিছু। তো এরকম কিছুক্ষণ কাটার পরে হঠাৎ করে আমি যেটা শুনলাম যে ও অনেক জোর একটা মানে চিৎকারের শব্দ। তখন সাথে সাথে আমি 3 তলায় যেয়ে দেখি যে মানে দেখা যায় দেবাশিস ভাই নাকি ঘরে ঢরে পড়ে আছে। এবং তারপরে সে বাসার সবাইকে ফোন টোন করে বলে, এবং দেবাশিস ভাই নাকি পরে কয়েকদিন শরীর ভালো ছিল না। এবং উনি এখন যেটা আমাকে বলেন যে ওনাদের বাসায় এটা কি ছিল আসলে, এটা আসলে উনি নিজেও শিওর না। হ্যাঁ, শিওর না। এবং এটা যে একটা গ্লিমসের ভিতরে যেরকম একটা জিনিস দেখে ফেলবেন, সেটা আসলে কখনো সে আশা করতে পারেননি। এবং উনি এখন যেটা বলেন যে ওনার নিজেরই ওই করিডরগুলাতে প্লাস ওই 3 তলর যে স্টোর রুম, সেগুলোতে যেতে তার অনেক ভয় লাগে। এবং উনি যেটা করেন যে এরপরে যে স্টোর রুমের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল, যে আলমারিটা থেকে উনি এই জিনিসটা দেখেন, তো এই জিনিসগুলো সবই নাকি সে বাইরে পরেই করে দেন, মানে ফ্রেশ করে ফেলেন রুমটাকে। আচ্ছা, তো এটাই ছিল রাসেল ভাই মেইনলি আমার ঘটনা। সেকেন্ড স্টোরি, এই ঘটনা যেটা বলবো রাসেল ভাই, এটা বাংলাদেশের যশোর এলাকার আর কি। তখনকার দিন এটা মানে বৃহত্তর যশোর ছিল। আচ্ছা। তখনকার এটা বলেছেন বাসেদ ভাই নামে একজন, উনি একসময় মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। তো যাই হোক, ঘটনায় চলে যাই। বাসেদ ভাই একসময় আর কি তখনকার দিনে একদিন উনি শহর থেকে আর কি খুলনা শহর থেকে উনি ওনাদের দেশের বাড়ি চলে আসেন, যশোরের যে কোনো একটা গ্রামে আর কি। তো গ্রামে আসেন, এসে বাসায় সময় কাটাচ্ছেন, দিন গড়িয়ে রাত এসে পড়ছে। উনি খবর পান যে ওনার ছোট ভাই তার ফ্রেন্ডের সাথে বাইরে গেছে আর কি। তো ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, কারণ বেশিরভাগ সময় উনি বাসায় এসে ভাইয়ের সাথে সময় কাটান, খুব ভালো সম্পর্ক ভাইয়ের সাথে। তো উনি রাতের বেলা যখন বেশ রাত হয়ে গেছে, তখন রাসেল ভাই গ্রামে আপনার ৮টা-৯টা মানে বেশ নিশুতি রাত এরকম একটা সময় উনি বারান্দায় বসে আছেন, ভাইয়ের জন্য ওয়েট করছেন, আর ঠান্ডা পড়েছে হালকা। তো এর মধ্যে হঠাৎ করে উনি শোনেন যে ওনাদের যে দরজাটা বাইরে যে বেড়ার মানে বেশ একটা প্রাঙ্গণ আছে, তার ওই পাশে বেড়া আর কি, ওইখান থেকে ওই ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, সে ডাকছে যে বাসেদ ভাই একটু আসেন, আমরা অ্যাক্সিডেন্ট করছি, ডাকতেছে। তো শোনার পরে উনি মানে বেশ বিচলিত হয়ে, অ্যাক্সিডেন্ট করছি মানে? উনি জোরে জিজ্ঞেস কি হয়েছে, ভিতরে আসো। কেউ আর উত্তর দিচ্ছেন আর কি। তো উনি তাড়াতাড়ি হেঁটে মানে কোনো মতে ওনার গায়ে শার্টটা পরে আর কি উনি বের হয়ে আসে। বের হয়ে এসে হেঁটে হেঁটে দরজায় যায়, যে দেখে গেটের কাছে কেউ নাই। তো দরজা খুলে যখন বাইরে আসে, দূরে দেখে একজন দাঁড়ায় আছে, তার দেখা যাচ্ছে আর কি, ছায়ামূর্তি আর কি, অন্ধকারে, গ্রামের অন্ধকার ভালো বোঝা যাচ্ছে না। তো উনি সাথে করে টর্চ লাইটও আনেননি, এত দ্রুত বের হয়ে আসছে, ওনার ওটা খেয়ালও নাই, তাড়াহুড়ার জন্য। তো উনি তাকে জিজ্ঞেস করতেছে কি হইছে, নাম ধরে আর কি, উনি গলা শুনে চিনছে। কি হইছে তোমার? বলে ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে আমরা, খুব খারাপ অবস্থা, আপনি আসেন প্লিজ। তো উনি তার পিছনে পিছনে হাঁটা দেন, মানে আর কোনো কিছু চিন্তা না করে হাঁটেন, খুব দ্রুত হাঁটতেছেন। এদা দেখতেছে যে ওই যে তাকে ডাকছে,
তার সাথে ওনার দূরত্ব কিন্তু কমতেছে না, বেড়ে যাচ্ছে, মানে একটা ডিস্টেন্স মেনটেন হয়ে গেছে। আচ্ছা, ওকে। তো উনি বেশ দ্রুত হাঁটছেন বা সময়টা উনি এতটা খেয়ালও করেন না, এগুলো হচ্ছে পরের ক্যালকুলেশন ওনার। জি। তো উনি সময়ের সেটা যাচ্ছে 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 একসময় এসে নদীর পাড়ে চলে আসলো আর কি। নৌকা পার হতে হবে ওনাদের। তো দেখলো ঘাটে নৌকাও আছে। জি। তো ওই যে মানুষটা ওনাকে ডাকছে সে কিন্তু নৌকায় ওঠে নাই, সে দাঁড়ায় আছে ওইখানে। তো উনি দৌড়ে যে ওই নৌকাতে উঠে বসে হুমড়ি করে। বসে উনি দেখে যে পাড়ে দাঁড়ায় আছে ওই ছায়ামূর্তিটা, ওনাকে ডাকতেছে, এই তুমি আসো, নৌকা তো নিয়ে যেতে হবে ওই পাশে। তখন ওইটা নৌকার উপর চড়ে বসছে ওই মানুষটা আর কি। তো উনি তখন কি করলো, নৌকার মধ্যে দাঁড় ছিল, উনি বাচ্ছে দেখতেছে যে ওই পাশে যে আছে সে দাঁড় বাচ্ছে না, সে বসে আছে। তো উনি মনে করছে ও অ্যাক্সিডেন্ট, সে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি ব্যথা পাইছো? তো সে চুপ করে আছে, চুপ করে গঙাচ্ছে, বলতেছে ভাই অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট, এরকম বলতেছে আর কি। আচ্ছা। তো যাই হোক, এক পর্যায়ে নদী বাইতে বাইতে ওনারা, নদীটা খুব বেশি বড় ছিল না, ওই পারে চলে গেল। তো যে ওনারা ওই পাশে নামছে, নেমে এবার বাসেদ ভাই আগে হাঁটতেছে, ওইটা পিছনে, ওই ডিস্টেন্সে ওই লোকটা ডিটেন্সে হাঁটছে। তো এরকম উনি তখন বলতেছে তুমি আমাকে বলো কোথায় আমি কিভাবে যাব, এসেই তো সে আর কিছু বলতেছে না। তো উনি তখন একটু কনফিউজ, মনে করছে অসুস্থ নাকি, বা ও কি বেশি অসুস্থ। তো উনি একটু দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ও আর আগে বাড়ে না, ওইরকম একটা ডিস্টেন্স মেনটেনই আছে। আচ্ছা। এখন নিশুতি রাত, কোনো কিছু নাই, জিজ্ঞেস করবে। তো উনি এক পর্যায়ে বলতেছে তুমি যদি কাছে না আসো আমি কি করে, আমি আসতেছি তোমার কাছে। তো উনি কাছে যেয়ে দেখে যে ডিস্টেন্সটা কিন্তু কমতেছে না দুইজনের। জি। তো লাস্টে উনি ওইটা না দেখে, উনি আর চিন্তা না করে উনি হাঁটা শুরু করে আর কি। হেঁটে উনি নিশ্চিন্তা করে যে এখানে কোথায় সদর, যেহেতু ওনাদেরই এলাকা, ওনার একটা ধারণা আছে। হাঁটতে 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 একসময় সেই সদর হাসপাতালে চলে আসে, ওখানকার কাছাকাছি যে মেডিকেল ইটা আর কি। জি। তো ওখানে আসে, ওখানে দেখে যে খুব একটা আলো টালো নাই, টিমটিমে বাতি। অনেক নক করে ওখানকার একজন ওয়ার্ড বয় বা যে দারোয়ান টাইপের থাকে তাকে বের করছে। সে আসছে, চোখ কসলাতে কসলাতে কি হয়েছে, বলে এখানে কোনো অ্যাক্সিডেন্টের রোগী আসছে নাকি? কয় হ্যাঁ আসছে স্যার, অনেকক্ষণ হয়েছে তো, সেই দুপুরবেলা 2টায় আসছে। বলে 2টা মানে? বলে 2জন আসছে, 2জনই তো ট্রাকের পুরা শেষ, আসা চাপায় পুরাই শেষ হয়ে গেছে। তো 2জন আসছে, কি নাম কি বলে এগুলো তো কিছু জানি না, আমরা খোঁজ করতেছি, গ্রামে ট্রামে মানুষ পাঠাই, আজকে আর এটা সম্ভব হয় নাই, কালকে আমরা এই খোঁজটা বেশি করব আর কি, থানায় জানাইছি। এসে তো উনি বলতেছে ট্রাকের চাপায় কি মারা গেছে? বলে হ্যাঁ। তো আমি একটু দেখতে চাই, ওনার বুকটা ছেদ করে উঠছে, উনি বলছে আমি এটা দেখতে চাই। তো বলতেছে যে এরকম রাতের বেলা আপনাকে কি লাশ দেখানো সম্ভব নাকি? বলতেছে না আমি দেখতে চাই, অনেক ওনার সাথে আমি দেখতে চাই কি হয়েছে, কারণ আমার ভাই আসতেছে না গ্রামে এসেই। তো ওয়ার্ড বয় ব্যাপার ছিল, উনি পরিচয় দিছে যে আমি এরকম গ্রামের এসেই। তখন উনি নিয়ে গেছে, নিয়ে যেই ওখানে যেখানে লাশটা রাখে আছে ওই রুমটায় নিয়ে গেছে। তো রুমটায় যখন নিয়ে গেছে, উনি পিছনে তাকাচ্ছে, সেই ছেলেটা কিন্তু নাই, আর উনি যাকে খুঁজছে। আচ্ছা। যে ওই রুমের কাছে নিয়ে গেল, দরজাটা খুলল, দরজাটা খোলার পর দেখতেছে একটা বাতাস, ফ্যাপসা বাতাস ওখানে লাগছে, যেহেতু লাশ পড়ে আছে, দুপুর থেকে হালকা গন্ধ হয়ে গেছে। আচ্ছা। লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালানোর পর দেখে এরকম কাপড় দিয়ে ঢাকা। তো ওয়ার্ড ভাইগুলো উনি বললেন যে আমি চেহারা দেখতে চাই, চেহারার কি অবস্থা। তো প্রথম যে চেহারাটা সরাইছে রাসেল ভাই, কাপড়টা সরানোর পর দেখে ওই যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে আসছে, ওইটা তার লাশ। ও মাই গড। হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্ট হয়ে খুব খারাপ অবস্থা আর কি। এখন প্রশ্নটা হচ্ছে কেন তাকে ডেকে নিয়ে আসলো, তাই না? অবশ্যই সেটা প্রশ্ন। সেটাই প্রশ্ন। এবং তার পরেরটা তো উনি বুঝেই ফেলছে যে পরেরটা কি হবে, এবং পরের লাশটা যখন দেখছে ওনার ভাইয়ের লাশ, উনি প্রচণ্ড মর্মাহত হয়ে গেছে। বাট একই সাথে তার মনে হয় ভয়ের কোয়েশ্চেনটা অ্যারাইজ করছে যে ওনাকে কে নিয়ে আসলো, একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে উনি ওখানে ছিলেন। বুঝতে পারছি। এবং তারপরে উনি খবর পাঠান আস্তে ধীরে মানুষকে দিয়ে এবং সৎকার করেন জিনিসটার। তবে ওনার কাছে এটা বেশ মিষ্টি, এখন পর্যন্ত ওনার কাছে এটা মিষ্টি যে কিভাবে ওনাকে ওনার সেই ভাইয়ের ফ্রেন্ড ডেকে নিয়ে গেল। যুবক হচ্ছেন, ওনার মধ্যে একটা রোমান্স কাজ করে আর কি। তো উনি প্রায় সন্ধ্যা হলে ছাদে উঠে যান, কিন্তু কখনোই উনি মেয়েটার খোঁজ দিনে পান নাই এবং দেখেনও না। একদিন সন্ধ্যার সময় উনি দাঁড়িয়ে আছেন, তো মেয়েটাও দাঁড়ায় আছে, মেয়েটাকে দেখছে, উনি দেখে কাছে গেছে আর কি। কাছে যেয়ে বলতেছে কেমন আছো, তোমাকে দিনে কেন দেখি না? তো মেয়েটা বলে দিনে আমি এখানে আসি না, এই জন্যই দেখো না। তো বলতেছে যে দিনে আসো না, তুমি সন্ধ্যার সময় এখানে আসো ছাদে, এটা কি আমার জন্য আসো? বলে হ্যাঁ তোমার জন্যই আসি। তো বলতেছে আমার জন্য আসো, তাহলে তো খুব ভালো, আমি তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ করতে চাই। আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে তোমাকে আম গাছে উঠে দেখাতে হবে। তো রিয়াজ ভাই বলতেছে আম গাছে কীভাবে উঠবো, আম গাছে এখানে আর ওঠা সম্ভব না।
তো মেয়েটা ওনাকে বলতেছে আমি তোমাকে দেখাচ্ছি আম গাছে কিভাবে উঠতে হয়। বলে আপনার সেই বাউন্ডারির যে ওয়ালটা ছিল সেখান থেকে মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে আম গাছটাকে এমনভাবে ধরল, লাইক আমরা ছোটকালে অনেক সময় শুনেছি হাত বাড়িয়ে লম্বা করে কিছু ধরার জিনিস, অনেকটা সেরকম একটা ব্যাপার। ধরে সে আম গাছের মধ্যে উঠে গেল, ওখান থেকে উঠে ওনার দিক তাকিয়ে একটা ভেঙচি দিল। ভেঙচিটা একটা হাসি টাইপের এবং সেটা খুব বিভৎস ছিল আর কি। এবং এই দৃশ্যটা রিয়াজ ভাই সহ্য করতে পারে না, উনি ওখানে ফেইন্ট হয়ে যায় এবং ওনাকে যখন বাসায় নিয়ে আসা হয় ওনার তখন দাঁতে দাঁত লেগে গেছে এবং অনেক কষ্টে ওনাকে করা হয়, সেন্সে নিয়ে আসা হয়। এবং এই ঘটনার পরে ওনাকে যখন কিছুটা জিজ্ঞেস করা হয়, উনি ফ্যামিলির খুব যারা নিকট মানুষ তাদের মানুষের কাছে উনি শেয়ার করেন এবং তারা পরে খুঁজে বের করেন যে ওই যে বাড়িওয়ালা যে থাকতো, তো সেই বাড়িওয়ালার মেয়ে ছিল একটা, সেই মেয়েটা ওইখানে আরেকটা ছেলের সাথে প্রেম করত একসময়, এবং একসময় তাদের প্রেম ব্যর্থ হতে সে ওখানে ওই আম গাছের ওখানে যেয়ে সে গলায় দড়ি নেয় এবং তার এই জিনিসটা ওখানেই হয়তো কোনো একটা কারণে তার কোনো ব্যাপার-স্যাপার রয়ে যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে এখন রিয়াজ ভাই বেশ বয়স্ক, হি ইজ লাইক ওভার 40, তার মধ্যে এখন অস্বাভাবিকতা আছে, উনি এখনও বিয়ে করতে পারেন নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ওই যে 5 জন ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ি বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসেন, বিশেষ করে সজীব, ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়। এদেরকে অভিনন্দন না জানালেই নয়। তারপরে ওদের অভিনন্দন জানিয়ে আজকের ঘটনাটা শুরু করছি, যে এই ভূত এফএম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে যাওয়া ঘটনাটা। এটা অনেক আগের ঘটনা, প্রায় 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সী, ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্ততি ছিল না এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন তখন একটা লোক ওনার দেখাশোনা করত। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই অসুস্থ হয়ে বার্ধক্যজনিত কারণে তখন উনি কিছু ওসিয়ত করে যান এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যেই লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান। বলছে বাকি সম্পত্তিটা আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাটা এতিমখানায় দান করে দেবে। উনি ওসিয়তটা করে যান। কিন্তু রাসুল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল। কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকেই দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। জি। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মনোক্ষুণ্ণ হন এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে কেউ বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার রাসেল ভাই, ওই রাত্রেই উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয় কথাটা সাক্ষী একমাত্র উনি ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকেই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। সবাই এই জিনিসটা খুব বিরক্ত হন যে লোকটা এত এরকম কেন, তিনি মারা গেছেন, টাকা নিয়ে তখন কবরে যাবেন না, তো আসলে সবাই উনি টাকা নিয়ে কবরে যেতে চান, এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে নেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখে কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে রেখে আসা। তো যাই হোক, ওই রাত্রি এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চলাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চলাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো, ওই গ্রামের যে চৌকিদাররা ছিল ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। তো ওনারা দূর থেকে চিৎকার শুরু করে যায় কবরস্থানে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামেরই লোক, বিভিন্ন ফাঁকফোকর গুপ্ত রাস্তা ননা জানা ছিল, উনি তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, ব্লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরও কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা। তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ। ওনারা কবর আবার ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, বাড়িতে গিয়ে একটা জায়গায় উনি খুব
সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যে এটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাত্রে, রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু দেখে দূরে সাদা কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে, সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন। দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয় পান না। যাই হোক, তো একদিন উনি হাটে গিয়েছিলেন। হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটিও সে আরেক পাশে দাঁড়িয়ে আছে, যেই পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং তখন বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি? তখন উনি চিন্তা করলেন যে আমি এই পরিপাশে নামব না, আমি পিছন দিকে চলে যাব, আবার রাস্তায় চলে যাব, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার সাঁকুটা খুব অস্থিরভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকুটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়ে যায়। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীকে সব ঘটনা বলেন এবং বলার পরে বলে যে এই টাকাটা আমি এভাবে এনেছি, তুমি টাকাটা সামলিয়ে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল তারা যেন আমার শরীরটাকে খুব আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণেই এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন। যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন ওনার স্ত্রী বৃদ্ধ লোকটাকে স্বপ্নেই জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকার কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল, এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রীও ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা জাস্ট একটা স্বপ্ন। উনি এই টাকাটা দান করেননি। এই টাকাটা ওনার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন, ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘরে ঘটে সবচাইতে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম, তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাব। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, ওনার ছেলেটা বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেডস্কট টানে ওই ছেলেটাকে টানতে টানতে জঙ্গলের একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটি যখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন বাড়িতে, আর কেউ ছিল না, ওনার স্বামী মারা গিয়েছিলেন। অনেক দূর থেকে লোকজন চলে আসে কি হয়েছে দেখার জন্যে। তো লোকজন আসছে, ওই মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে, কি যেন বলাবলি করছে। তখন ওই মহিলাটির কাছেও এই লোকটা বলেন, বিভিন্ন লোকজন বলেন যে তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তা আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে
ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন এবং কালুখালী বাজারে উনি অনেক দিন পাগল অবস্থায় ছিলেন এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকে বলতো কি দিব, বলে যা আমার সব কিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য।